বৃহত্তম ষড়যন্ত্র চাপা দিতে অস্থির মমতা। শনিবার দিনভর তিনি যা করলেন তা নিয়ে তার মরিয়া হয়ে ওঠারই ইঙ্গিত মিলছে। এর মধ্যেই ধৃত সন্দীপ ঘোষ ও ওসি অভিজিৎ মণ্ডলকে 3 দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। এদিন আদালতে সিবিআই দাবি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার পিছনে রয়েছে বৃহত্তর ষড়যন্ত্র। কারণ সবকিছুই ধামা চাপা দেওয়ার চেষ্টা হয়েছে। তিলোত্তমা দেহ উদ্ধারের দিন সন্দীপ ঘোষ ও টালা থানার ওসির মধ্যে বারবার কথা হয়। হত্যাকে প্রথমে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা হয়, ধর্ষণের ঘটনা চাপা দেওয়ার চেষ্টা হয়, এমনকি তথ্য প্রমাণ যাতে কিছু না থাকে সেই চেষ্টাও করা হয়েছে। ফলে অধ্যক্ষ সন্দীপ ঘোষ বা ওসি অভিজিৎ মণ্ডল কি কিছুই জানতেন না? এটা সন্দেহজনক। বরং তারা দুজনেই দায় এড়াতে পারেন না। সিবিআই এর হাতে পুলিশ ওসি অ্যারেস্ট হওয়ার পরে খুন ধর্ষণ মামলায় সন্দীপ ঘোষ গ্রেপ্তার হওয়ার পরে যে অভিযোগটা উঠেছিল ক্রাইম সিন অল্টার করা হয়েছে, যে প্রসঙ্গ আদালতে উঠেছিল, সেই অভিযোগটাই কি জোরালো হলো? স্বাভাবিকভাবে ক্রাইম সিনকে যে অল্টার করা হয়েছিল, প্লেস অফ অকারেন্সকে যে ধ্বংস করা হয়েছিল, বায়োলজিক্যাল সমস্ত প্রুফকে যে শেষ করে দেওয়া হয়েছিল, এটা তো জনমনে প্রতিষ্ঠিত, এটা দৃশ্যমানতায় আছে, মানুষ এটা দেখেছে। সূর্যাস্তের পরে পোস্টমর্টম করা, তাড়াতাড়ি নিয়ে গিয়ে পানিহাটিতে তাকে সৎকার করা, কে স্বাক্ষর করলেন, কে টাকা দিলেন মানে এই শেষকৃত্যের জন্য, সেটা আমি তার বাবা পর্যন্ত জানেন না। একমাত্র সন্তান চলে গেলে এরকম মর্মান্তিক ক্ষেত্রে হয়তো সেই সময় তিনি একটা ট্রমার মধ্যে ছিলেন, কিন্তু তাহলেও এটা একদমই জানলেন না। পুলিশ গিয়ে তাকে টাকার অফার করেছে বললেন, তার উপরে জোর তৈরি করে দেওয়া হয়েছিল হলো বললেন। এত মানুষ কেন পৌঁছেছিল সেদিন পানিহাটিতে? নেতারা কি করতে গিয়েছিলেন? পরিস্থিতি যে এদিকে গড়াতে পারে তাকে আন্দাজ করতে পারেননি রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি ঠিকই বুঝতে পারছিলেন জল যত গড়াবে ততই একে একে বেরিয়ে আসবে দুর্নীতির কদর্য চেহারা। তাই শনিবারের বারবেলাতেই তিনি ছোটেন জুনিয়র ডাক্তারদের আন্দোলন স্থলে। ভাই বাছা বলে বোঝানোর চেষ্টা করেন, ঠিক যেমনটা করেছিলেন কয়েক বছর আগে এনআরএস আন্দোলনের সময়। তবে তখন তিনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তার কিছুই মানেননি নিজেই। এখান থেকেই দানা বাঁধে অবিশ্বাস। তাই মুখ্যমন্ত্রীর আর্জি ফেলতে না পারলেও লড়াইটা বজায় রেখেছিলেন চিকিৎসকরা। আর তাই সন্ধ্যায় আলোচনার জন্য পৌঁছে গিয়েছিলেন কালীঘাটে, মুখ্যমন্ত্রীর বাড়িতে। সেখানে গিয়েও অবশ্য প্রথমে নিজেদের দাবিতে অনড় ছিলেন। লাইভ স্ট্রিমিং না হলেও ভিডিওগ্রাফির দাবি করেছিলেন, চেয়েছিলেন সেই ভিডিও নিজেদের কাছে রাখতে, সকলকে দেখাবার জন্য। কিন্তু সেই বার্তা বুঝতে পেরে ঘর থেকে বেরিয়ে আসেন মমতা। তারপর নিজস্ব কায়দায় সকলকে ভেতরে ঢোকানোর চেষ্টা করেন। কিন্তু 2 ঘন্টা তোমাদের জন্য অপেক্ষা করছি, তোমাদের প্রত্যেককে ছাতা দেওয়া হয়েছে, সামনে বসার ব্যবস্থা করা হয়েছে। তোমরা ভিজবে না, আমার এটা অনুরোধ থাকলো। কেন ভিজছো? তোমাদের জন্য আমি তো জায়গা করে রেখেছি। আর আমি আবার বলি, তোমাদের চিঠিতেও কোথাও লাইভ স্ট্রিমিংয়ের কথা লেখা নেই, আমাদের চিঠিতেও লেখা নেই। আমরা টোটালটাই রেকর্ড করে রাখছি এবং তোমাদের শেয়ার করব আমরা মিনিটস। এবং এটা আমরা কেউই রিলিজ এখন করবো না, যেহেতু কোর্টে কেস চলছে। আমরা এটা সময় মতো কোর্টের কেসটা একটু শেষ হয়ে গেলে তোমাদের দিয়ে দেবো। তোমাদের কেউ একদিন ওয়াচ করতে পারো যে আমরা টোটালটাই রেকর্ড করবো। নিশ্চিন্তে থাকো, এইটুকু আমার প্রতি ভরসা রাখতে পারো। তোমাদের মিসলিড করবো না, তোমাদের কোনো করবো না। তোমরাও কেন ভিজবে? আমি 2 ঘন্টা তোমাদের জন্য দাঁড়িয়ে আমিও ভিজছি। আমার চিফ সেক্রেটারি, আমার ডিজি পুলিশ, আমার আইবি হেড, আমার হোম সেক্রেটারি নন্দিনী, আমরা সবাই ওয়েট করছি। তোমাদের সকলকে ছাতা দিয়েছে এই কারণে যে তোমরা যাদের না ভেজো, এবং তোমাদের বসবার জন্য পাশে অ্যারেঞ্জমেন্ট করা আছে। তোমরা অন্তত মিটিং না করে এক কাপ চা খেয়ে যাও। এসো না, আসছো না কেন? ভেতরে ঢুকছো না কেন? একটু বুঝুন ম্যাডাম, আমাদের ওই ভিডিওটি ম্যাডাম আমরা যদি নিয়ে না যেতে পারি, যারা আমাদের এই যে আমরা জিজ্ঞেস করলেন ম্যাডাম আমরা কেন বৃষ্টিতে ভিজছি, কারণ ম্যাডাম আমাদের যারা এখন ওখানে
ব্যাচমেটরা, বন্ধুরা, শোনো আমি একটা কথা বলি, তারা তো তোমাদের ট্রাস্ট করে পাঠিয়েছে, তোমাদের আসার কথা ছিল 15 জন, তোমরা এসছো 40 জন। একটা লোকের বাড়িতে তুমি বলো 40 জনের কি বসার জায়গা থাকতে পারে? তা সত্ত্বেও তোমরা ছোটরা এসছো, আমি তোমাদের জন্য সব অ্যারেঞ্জমেন্ট করে রেখেছি, প্লিজ এসো তোমরা। আমি তোমাদের অনুরোধ করবো তোমরা এসো, যদি মিটিং করতে ইচ্ছে না করে তোমরা একটা চা খেয়ে যাও। ম্যাডাম আমরা নিশ্চয়ই ম্যাডাম, আমরা তো ম্যাডাম পুরো এই যে এবং দরকারে তোমরা যারা ভিজেছো, আমার কাছে কাপড় জামা আছে, আমি তোমাদের দিয়ে দিচ্ছি, জামা কাপড় প্রচুর, তোমরা ভিজো না, এটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে। তোমরা আমার সাথে কথা বলবে বলেছিলে বলেই কিন্তু আমার ডাকা। দেখো তোমার আজকে কিন্তু অনুরোধ তোমাদের কাছ থেকে এসেছিল, কারণ আমি ওখানে যাওয়ার পর সেখানে কোথাও লাইভ স্ট্রিমিং এর কথা লেখা ছিল না, এবং আমরাও লিখিনি, তোমরাও লেখনি, সেদিনকে তোমরা লিখেছিলে। তা সত্ত্বেও তোমরা তো বুঝবে এখানে একটা সিকিউরিটির ব্যাপারও আছে। লক্ষ্মী ভাই বোনেরা আমার, তোমরা মানুষের স্বার্থে এসো, এবং তোমরা আমার সাথে কথা না বলতে পারো, তোমরা এক কাপ চা খেয়ে যাও। আমি তো তোমাদের বলেছি, যেহেতু কোর্টে ব্যাপারটা বিচারাধীন আছে, তোমাদের মিনিটস আমি করে দেবো, মিটিং এর মিনিটস করে দেবো, পুরো ভিডিওটা আমি আজকে দিতে পারবো না, আমি মিনিটস করে দেবো। ভাই তোমরা ঠিক করো, তোমরা যদি কেউ আসতে চাও আমি সবাইকে বলবো, যারা যারা আসতে চান তারা দয়া করে আসুন। তাহলে আপনারা যদি নাই এসে বাড়িতে মিটিং করেন, তাহলে আপনারা আমাকে চিঠি দিলেন কেন? এত অসম্মান কেন করছেন? অনেক অসম্মান করছেন আপনারা। আগেও 3 দিন আমি 2 ঘন্টা করে অপেক্ষা করেছি, আমি যার জন্য আপনাদের কাছে নিজে ছুটে গিয়েছিলাম। প্লিজ এইটুকু রেসপেক্ট তো দেবেন। আমি তো আমারও জোড়াত আছে তোমাদের জন্য। আমি তোমাদের বলছি, শোনো, তোমরা ছোট, আমি বড়, কিন্তু মনে রেখো আমি আন্দোলন করা লোক, আমি আন্দোলনকে মর্যাদা দিতে জানি, তাই তোমাদের কাছে তোমরা আসার আগে আমি ছুটে গিয়েছিলাম। তোমাদের আমি বলছি, কেউ কেউ আমি জানি না কারা এর মধ্যে আছো কারা নেই, কিন্তু আমি তোমাদের সবাইকেই বলবো, ফরগেট পলিটিক্স, মানুষের স্বার্থে এসো, কথা বলো। আমি তোমাদের দেখো, যদি তোমরা কথা বলতে না চাও তাহলে তোমাদের বলবো তোমরা ভিজো না। তা আসছো না কেন? আমরা আসছো না কেন? তোমরা ভিডিওর কথা লেখোনি। ট্রান্সপারেন্সি থাকবে, নোট মিনিটস করে দেবো, মিনিটস করে মিনিট সই করে দেবো। আমাদের গভর্নমেন্টের পক্ষ থেকেও সই করবে, তোমাদের পক্ষ থেকেও একজন সই করবে। ভাই তোমাদের সব ডিমান্ড তো আমি মানতে পারি না। আমি তোমাদের আগেও বলেছি কেন আমি ভিডিও তোমাদের কাছে আজকেই দিতে পারছি না, বাট টোটালটাই রেকর্ড করা। আমি ভিডিও তোমাদের তখনই দেবো, আমি সুপ্রিম কোর্ট থেকে পারমিশন নিয়ে দেবো। আমি কথা দিচ্ছি, আমি ভিডিও আমরাও কেউ ইউজ করবো না, আমরাও ইউজ করবো, আমরা ট্রান্সপারেন্সি মেনটেন করবো। দেখো আমি তোমাদের বলি, আমি হাত জোর করে বলছি, যদি আসতে হয় প্লিজ এসো, কিন্তু তোমরা ভিজো না। তোমাদের অসুখ করলে আমার খারাপ লাগবে, প্লিজ এসো, অন্তত মিটিং না করো, তোমরা আমার কাছে একটা চান্স দেবে। মুখ্যমন্ত্রী কখনোই চাননি ছাত্রদের সঙ্গে তার গোপন আলোচনা বাইরে বেরোক, কারণ তাহলে সারা বাংলা জেনে যাবে স্বাস্থ্য থেকে প্রশাসনের এই কুকীর্তি। একদিকে স্বাস্থ্যমন্ত্রী তিনি, আবার তিনি পুলিশ মন্ত্রীও বটে, ফলে সব দায়ী আসলে তার উপর এসে পড়বে। ঠিক যেমন এই মুহূর্তে দাবি উঠছে ওসির গ্রেফতারির সঙ্গে সঙ্গেই পুলিশ কমিশনারের ইস্তফা দেওয়া উচিত। এরপর পুলিশ মন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর ইস্তফা দেওয়ার দাবি যে আরও জোরালো হবে তাও বুঝতে পারছেন। আন্দোলনের মধ্যে জন্ম নেওয়া নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাই তিনি চাইছিলেন গড়িয়ে পড়া জলটাকে থামাতে, কিন্তু এবার তা কাজে আসেনি। পরিস্থিতি সবকিছু উল্টে দিয়েছে, তাই আন্দোলন আরও জোরদার হচ্ছে। 1 মাস পেরিয়ে আসা আন্দোলন কাঁপিয়ে দিচ্ছে নবান্ন। অরাজনৈতিক আন্দোলনকে কিভাবে সামলাবেন তা বুঝতে পারছেন না তৃণমূল কংগ্রেস নেত্রী, বুঝতে পারছেন না রাজ্যের মুখ্যমন্ত্রী, তাই অস্থির হচ্ছেন, প্রতি মুহূর্তে ছটফট করছেন। মাধ্যম ব্যুরো রিপোর্ট।